গুগলে স্যারের একটা ওয়েবসাইট আছে, ওই জায়গায় দেখতে আচ্ছা, পারো। এবার আসো একটু খেয়াল করে আমরা দেখি। আমি ক্লাসে পড়াইছি ঘর্ষণ বল কাকে বলে, কত প্রকার কি কি, এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা পড়াইছি। সংজ্ঞা দাও এবং সাথে উদাহরণও পড়াইছি নাকি? কোন ঘর্ষণের উদাহরণ কি, এগুলো সব পড়াইছি। তাহলে এই যা পড়াইছি তার উপর বেস করে কোশ্চেন হবে। এখন আমি হয়তো বা স্লাইড পড়াইছি বা অল্প কিছু জিনিস পড়াইছি, কিন্তু বইয়ে যে এক্সাম্পল আছে তোমার এক্সাম্পল গুলো ভালো করে পড়তে হবে উদাহরণ সহকারে। আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এটা করছি। সবাই আমার সঙ্গে একটা কাজ করো, সূত্রগুলো লিখে ফেলো। আমরা চেষ্টা করবো এখানে যা যা পড়াইছি তার সূত্র সব লিখে ফেলবো, তাহলে সুবিধা হবে কি? আচ্ছা, এ টু জেড সব সূত্র। হ্যাঁ, সূত্র সমূহ আমরা যেটা পাইছি এখান থেকে খেয়াল করো। এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক পড়ছি, 1 নাম্বার ধরো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এখানে আমরা সূত্র পাইছি একটা, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু, তুমি ক্যাপিটাল এফ এস লিখতে পারো, স্মল এফ এস লিখতে পারো, এটা লিখলে চলে, এফ এস বাই আর। এফ এস এর পরিচয় কি? স্থিতি ঘর্ষণ বল। ঘর্ষণ বল, ঠিক আছে? এটা হচ্ছে এফ এস এর পরিচয়। তারপরে হচ্ছে আর কি? অবিলম্বিক প্রতিক্রিয়া। স্যার আপনি সব সূত্র লিখে দিতেছেন না স্যার? তাই করব। স্থিতি ঘর্ষণ এটা কি? হ্যাঁ, স্থিতি ঘর্ষণ বল আর এটা হচ্ছে গুণাঙ্ক লিখছি উপরে। এগুলো তোমাদের কিন্তু দেখলেই বোঝা উচিত। কেন বোঝা উচিত? কারণ তোমাদের কিন্তু পড়াইছি ক্লাসে। আর এফএস হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আর আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। এগুলো 1 নাম্বার। এবার 2 নাম্বার। 2 নম্বরে কি আছে দেখো, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমি লিখব গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, সরি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এরকম হবে। গুণাঙ্ক এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ এস, মিউ কে, সরি কে ফর কাইনেটিক আর এস ফর স্ট্যাটিক। লবে হবে এফ কে, পরে হবে আর। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। এখন দেখো এখানে এফ কে কি, এফ কে হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, সরি গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। আর আর এর পরিচিত একটা দিয়ে আসছি আমি, অবিলম্বিক প্রতিক্রিয়া। ঠিক আছে, অবিলম্বিক প্রতিক্রিয়া। অবিলম্বিক প্রতিক্রিয়া না প্রক্রিয়া স্যার? প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া, ভুলে আমি প্রক্রিয়া লিখছি, প্রতিক্রিয়া। আমি আগেরটাতে ভুলে প্রক্রিয়া লিখছি, এটা হচ্ছে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া। ঠিক আছে, সবার কি এইটুকু লেখা হয়েছে? আমার সঙ্গে সঙ্গে লেখার চেষ্টা করো একটু দ্রুত। একটু সময় লাগবে। জি স্যার হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আমি একটু লিখে দিচ্ছি। 2 নাম্বারটা রাখুন স্যার। হ্যাঁ। এবার খেয়াল করো, তাহলে আমাদের 2টা গেল। এবার আসো পরটাতে। এখান থেকে আমরা আরেকটু কিছু কাজ করতে পারতাম। যেমন আমরা লিখছিলাম, যদি আমি আগের সূত্রগুলো একটু বলি, জাস্ট সূত্র লিখি, এখন কথা না লিখি। মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর। এখান থেকে আমরা এফ এস ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? মিউ এস ইন্টু আর। এটা আগে লেখা যেত, একটু ভুল করছি, একসাথে লিখে ফেলতে পারতাম। আবার মিউ কে
ইকুয়াল টু কি আমরা পড়ছি এফ কে বাই আর। তাহলে এফ কে ইকুয়াল টু কি হবে মিউ কে ইনটু আর। আরেকটা কথা, এই যেখানে আর এর পরিচয় কি আমি একটু বলি। আর তো অবিলম্বে প্রতিক্রিয়া আমি বলছি, আর এর মানটা কার উপর নির্ভর করবে। আমাদের এই মানে 9-10 লেভেলে আসলে আমরা কাজ করি ভূমির সাথে সমান্তরাল কোনো তল নিয়ে অথবা ভূমি নিয়ে কাজ করি। তাই কোনো বস্তু যখন ভূমিতে থাকে তাহলে ওজন কাজ করে খাড়া নিচের দিকে, আর অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করে কোন দিকে, ঠিক মানে কি যে তলে আছে বস্তু সেই তলে লম্ব বরাবর। তাহলে এই ক্ষেত্রে আর এবং ডাব্লিউ সমান হয়ে যায়। আর এবং ডাব্লিউ সমান হওয়ার কারণে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এমজি। এটা শুধুমাত্র এই ভূমির সমান্তরাল তলের জন্য প্রযোজ্য, তির্যক বা আনত তলের জন্য প্রযোজ্য না। বাট আনত তল আমাদের বইয়ে খুব একটা নাই, মানে আমাদের 9-10 লেভেলে খুব একটা নাই। তাই আমরা বলতে পারি স্যার একটু আরেকবার বলবেন স্যার। মানে আমরা যে তলগুলো নিয়ে কাজ করি, মনে করো তুমি রাস্তায় দাঁড়ায় আছো, তুমি কার উপর দাঁড়ায় আছো, ভূমিতে, পৃথিবীর ভূমি যেটাকে বলছি। জি স্যার। অথবা তুমি একটা বিল্ডিং এ দাঁড়ায় আছো, ওই বিল্ডিং এর ছাদে দাঁড়ায় আছো, ওই ছাদটা কি বলতো ভূমির সমান্তরাল না। আমরা তো আঁকা বাঁকা জি করে স্যার। ছাদ তৈরি করি না। তাহলে ওই হিসেবে আরটা কাজ করে মানে ওজন কাজ করে নিচের দিকে, আর অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করে এই তল বরাবর উপরের দিকে, তলের লম্ব বরাবর, সরি। তার মানে হচ্ছে আর ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এমজি। সোজা কথা আর ইকুয়াল টু এমজি হয় সাথে, মানে আমরা যা পড়ছি তার উপর ভিত্তি করে বলবো। এবার আসো, স্যার তাহলে F is equal to US আর এটা কি শুধু স্থিতিকর্ষণের সূত্র? এটা তো স্থিতিকর্ষণের সূত্র। এই যে এটা আবার এফ কে ইকুয়াল টু মিউ কে, আর এটা গতীয় কর্ষণের সূত্র। আর আর এর মান বের করার সিস্টেম হচ্ছে আর আর স্যার ইকুয়াল যে টু উপরে যেটা এটা হলো গুণাঙ্ক স্যার। উপরে যেটা, এটা হচ্ছে গুণাঙ্ক। ঠিক, গুণাঙ্ক দুইটাই, এই যে মিউ এস ও গুণাঙ্ক, আবার হচ্ছে কি তোমার মিউ কেও গুণাঙ্ক। এটা উপরেটা হচ্ছে স্থিতিকর্ষণ গুণাঙ্ক, একটু আগে লিখলাম দেখো তোমরা। আর একটা হচ্ছে লিখছি জি মিউ স্যার কে। বুঝছি স্যার। আচ্ছা, আর স্যার F কে এটা কি সূত্র? এফ কেটা হচ্ছে গতীয় কর্ষণ বল, মানে গতীয় কর্ষণ বল, আর আর তো প্রতিক্রিয়া। এই দুইটা স্যার সূত্র সুতরাং সেম। দিয়ে যেটা লিখছি স্যার নিচে হ্যাঁ নিচে। হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে। এবার খেয়াল করো, তাহলে এইটা মোটামুটি গেল। এরপরে আমি একটা কথা, মানে আমি একটা জিনিস পড়াইছিলাম যে এই যে গতীয় কর্ষণ গুণাঙ্ক মিউ কে, এটা টেন থিটার সমান হয়। কার সমান হয়? টেন থিটা। যেখানে থিটা হচ্ছে কি, যেখানে থিটা ঘর্ষণ কোণ, থিটা হলো ঘর্ষণ কোণ। আমাদের এতটুকু জানলে চলবে, ঘর্ষণ কোণ কি সেটা না জানলে চলবে। আমি কিন্তু পড়াইছি, যদিও তোমরা চাইলে পড়তে পারো, কোনো সমস্যা নেই। বাট থিটাটা কি আসলে এখানে ঘর্ষণ কোণ। এই গেল সূত্রগুলো। তারপরে আসো, তারপর আমরা পরের অংশে যাব, তোমরা একটু লিখে ফেলো। কোশ্চেনগুলো অ্যানসার লিখতেছি। আর কোশ্চেনগুলোর অ্যান্সার তো কখনোই না, কারণ এগুলো তো আমি আগেই বলেছি। প্রয়োজন হলে আমি পাঠাই দিব আবার তোমাদের গ্রুপে, কিন্তু ওইগুলো তো আমি আগেই বলেছি সবগুলো। এবার আসো পরটা, মহাকর্ষ সূত্র। আপনারা নিজেরা করতে পারেন না? আচ্ছা, 4 নাম্বারটা লিখছি। মহাকর্ষ সূত্র তো আমরা জানি সবাই, F ইকুয়াল টু G m1 m2 বাই d স্কয়ার। এখানে কোনটা পরিচয় কি? m1 একটা বস্তুর ভর, m2 আরেকটা বস্তুর ভর, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। ঠিক আছে, তারপর এই তো, আর এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান হচ্ছে F। এটা কি বল বলতো? এটা মহাকর্ষ বল। মহাকর্ষ বল। তারপর এখান থেকে আমরা দেখলাম, যদি একটা বস্তু পৃথিবী হয়ে যায় সেটা অভিকর্ষ বল হয়। সাপোজ এটা যদি পৃথিবী হয়, আর পৃথিবীর উপরে একটা পৃষ্ঠে একটা বস্তু থাকে স্মল এম ভরের, তাহলে এইটাও যদি পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে এই বলটা হয়ে যায় অভিকর্ষ বল। এবং তখন সূত্রটা কি হয়? অভিকর্ষ বল। F ইকুয়াল টু হয় G ক্যাপিটাল এম স্মল এম বাই, যদি এই দূরত্বটাকে আমরা d বলি তাহলে d স্কয়ার, আর বললে আর স্কয়ার। যখন d ইকুয়াল টু আর হলে আমরা কি লিখতে পারি?
mm/r²। আবার এই বস্তুর উপর পৃথিবীর কেন্দ্রে একটা আকর্ষণ বল কাজ করে। পৃথিবীর কেন্দ্রে যদি আকর্ষণ বল কাজ করে, তাহলে আমরা অভিকর্ষ বল মানে ওজনটাই হচ্ছে অভিকর্ষ বল। ওজন কি? W = mg। আর ওজনটাই কি এখানে বলতো অভিকর্ষ বল। কেন? ওজনের সংজ্ঞা কি? কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। তাহলে ওজনটাই আমরা আমাদের কি বল হিসেবে কাজ করে? অভিকর্ষ বল হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পারছো এটা। আমি উপরের অংশটা একটু বুঝতেছি। হ্যাঁ, স্যার এই ম্যাপটা একটু স্যার আবার একটু বুঝিয়ে দিবেন। কোনটা? স্যার যে চিত্রটা আঁকছেন স্যার এটা একটু বুঝিয়ে দেন। চিত্রটা হচ্ছে এই পৃথিবী বুঝাইছি। এটা পৃথিবীর এটাকে আমি একটা গোলক চিন্তা করছি। এই গোলকের উপর একটা বস্তু, এই গোলকের উপর একটা বস্তুর ভর হচ্ছে m। তাহলে এই পৃথিবীর ভর আর বস্তুর ভর এই দুটোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে না? তাহলে এখানেও মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা লিখছি একটু আগে F = g m1m2/d²। তাহলে এখানে আমরা বলতে পারি কি বলতে পারি? g একটা হচ্ছে পৃথিবীর ভর ক্যাপিটাল M, বস্তুর ভর স্মল m। কোনো বস্তুকে কোনো বস্তুর সাথে যদি পৃথিবীর আকর্ষণ চিন্তা করি, সেটা কি মহাকর্ষ বল হয় না অভিকর্ষ বল হয়? সেটা হচ্ছে অভিকর্ষ বল। কারণ মহাকর্ষ সূত্র হচ্ছে মহাবিশ্বে প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে বলে মহাকর্ষ। আর দুইটা বস্তুর একটা যদি পৃথিবী হয় তাকে বলে অভিকর্ষ। পৃথিবীর সঙ্গে এই পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু, এই দুটোর মধ্যে আকর্ষণটা কি হবে? অভিকর্ষ হবে। তাহলে বলতে পারি F = g mm/d²। এবং যদি d কে আমরা r বলি, পৃথিবী যদি আমরা বৃত্তাকার মানে একটা গোলক চিন্তা করলে কি হচ্ছে? d = r হয়। তখন এই সূত্রটা কি দাঁড়াচ্ছে? F = দাঁড়াচ্ছে g mm/d এর বদলে r²। ঠিক আছে। আবার আমরা জানি কি এখানে ওজন একটা অভিকর্ষ বল। কারণ কি ওজন হচ্ছে পৃথিবী যে টানে সেটাই। তাহলে অভিকর্ষ বলকে আবার লেখা যায় কি? অভিকর্ষজ বল F = W = mg। সোজা কথা F = mg। এই যে F = mg লিখলাম, আর একটু আগে যেটা পাইলাম F = g mm/r²। আমরা যদি এই দুইটা জিনিসকে কম্পেয়ার করি তাহলে কি আসে বলো তো? দুই পাশ থেকে FF চলে যাবে। আমরা পাবো এখান থেকে কি পাবো? আমরা পাবো হচ্ছে mg। এই যে mg লিখবো আগে, আর এখানে আছে কি বলতো ডান দিকে? g mm/r²। g mm/r²। mm কাটা। আজকে ক্লাস 10 এর ছেলে মেয়েদের ফিজিক্স পরীক্ষা জঘন্য হয়েছে। হ্যাঁ, আমি বই থেকে সব এমসিকিউ দিছি। বই আর হচ্ছে সূত্র মিলানো, জাস্ট বইয়ের থেকে সূত্র মিলায়। তোমরা একটু দয়া করে ভালো করে ক্লাস বইটা 10 নাকি 9 10 এক্সাম ছিল। ছেলেদের? ছেলে মেয়ে সবারই জঘন্য হয়েছে। ও আচ্ছা। তাহলে হবে gm/r²। কেন দেখো, সরি gm/r²। এই যে এটা বুঝতে পারছো? এটা কোনটা সূত্র স্যার? g = gm/r²। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের সূত্র। এই জিটা হচ্ছে ক্যাপিটাল জিটা হচ্ছে কি বলতো? ক্যাপিটাল জিটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক। আর এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা পৃথিবীকে গোলক চিন্তা করতেছি। তাহলে স্যার অভিকর্ষ বল কি মানে তিনটা টোটাল হ্যাঁ, সূত্র? বুঝি না অভিকর্ষ বলের সূত্র কি তাহলে তিনটা স্যার? একটা হচ্ছে F = mg, আর হচ্ছে F = g mm/d²। d² বা r²। এখানে d আর এক জিনিস, দুইটা আসলে মূলত d এবং r একই অর্থে ব্যবহৃত হচ্ছে, দূরত্ব অর্থে। জি স্যার। বস্তু সুষম হলে আমরা d কে r লিখি, মানে আমরা গোলক চিন্তা করতেছি। তাহলে এই পর্যন্ত লিখছো g = gm/r²। আমার কেন জানি মনে হয় কাজ ক্ষমতা শক্তি তোমাদের ভালো করে সবগুলো সূত্র লিখে দিচ্ছি, সমস্যা হওয়ার কথা না। এইটুকু তোলা হলে আমাকে জানাবা। জি স্যার হয়েছে। আরে দাঁড়াও ভাই লেখা লো। লেখো। গুড। জি স্যার, লেখা শেষ। তাহলে বুঝতে পারছো তো নাকি? নেক্সট টনি। আর কিছু বলে নাই, মিস শুধু পড়া নিয়ে গেছে, পড়া ধরছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সূত্রগুলো বুঝতে পারলাম।
এবার এই তো ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় জি এর মান, ওই সূত্রটা আমি দেখাইলাম। এরপর আসলে সাম্য বল অসাম্য বল, এই সংজ্ঞা যদি একটু পড়ে নিই, ভালো। সংজ্ঞা পড়লে হবে। সাম্য বল কথাটার মানে হচ্ছে এই একটা বস্তু, এই বস্তুর উপর এদিক দিয়ে কেউ বল দিচ্ছে, মনে করো এদিক দিয়েও বল দিচ্ছে, দুইটা বলও হইতে স্যার, পারে। হ্যাঁ বলো। স্যার সাইডে লেখাগুলো মুছে দেন, লেখাগুলো কি করবো? মুছে দেন। কেন? মানে স্যার এগুলো মুছে দিলে একটু সুবিধা হইতো। ও জায়গা জায়গা বাড়তো, তাই বলতেছো? আচ্ছা এইটুকুতে দেখো, সমস্যা নেই, আমি প্রয়োজন হলে মুছে দিব, সমস্যা নেই। তবে এই যে এই একটা বস্তু, এই বস্তুর উপর এদিকে একটা বল দিচ্ছ F1, এদিকে একটা বল দিচ্ছ F2, এই দুইটা বলের ক্রিয়ায় বস্তুটার মানে লব্ধি বল শূন্য হয়েছে। লব্ধি মানে কি? একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে তাদের সমষ্টি, ভেক্টর সমষ্টিকে বলে লব্ধি বল। কি বলছি বুঝছো? কোন বস্তুর উপর একাধিক বল কাজ এটা আরেকবার করে, বলেন স্যার। লিখে দিচ্ছি, বললে হবে না সবকিছু। কোন বস্তুর উপর একাধিক বল কাজ করলে একাধিক বল কাজ করলে তাদের ভেক্টর সমষ্টিকে, কাজ বানানটা একটু ভালোভাবে দেখে নাও, কাজ বানানটা, কাজ করলে তাদের ভেক্টর সমষ্টিকে লব্ধি বল বলা হয়। যেমন ধরো এই বস্তুটা, এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, একটা F1 আর একটা F2, কিন্তু এই দুইটা বল কাজ করে যদি কোনো বল না পাওয়া যায়, না পাওয়া যায় মানে কি, শূন্য বল পাওয়া যায়, মানে লব্ধি বল শূন্য হয়, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে সাম্য বল। আগে থেকে লব্ধি বলের সংজ্ঞা বুঝছো কিনা, লব্ধি বলের সংজ্ঞা বুঝছো কিনা দেখো। কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করলে তাদের ভেক্টর সমষ্টিকে লব্ধি বল বলা হয়। কোনো প্রবলেম আছে? স্যার লব্ধি বল আর সাম্য বল এক? না না না, লব্ধি বলের জানলে সাম্য বল জানা যাবে। সাম্য বল কি জিনিস? যখন একাধিক বল কাজ করার পরে লব্ধি বলটা শূন্য হয়, সেই বল, ওই তাহলে সবগুলা বলকে বলা হবে সাম্য বল। আবারও বলি, মনে করো একটা বস্তুর উপর এই F1 F2 আরো আছে, মনে করো F3 F4, অনেকগুলো বল কাজ করেছে, কিন্তু সবগুলো বল কাজ করার পরও বস্তুটা তার জায়গায় আছে, তার জায়গা থেকে নড়ে নাই। মানে স্থির বস্তু হলে স্থিরই আছে, অথবা কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে, গতিশীলই আছে কিন্তু তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এরকম এই যে এতগুলা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে আমি কোনো ত্বরণ সৃষ্টি করতে পারিনি, মানে বল লব্ধি বল শূন্য। লব্ধি শূন্য মানে কি? কোনো ত্বরণ সৃষ্টি হয়নি। বস্তুর বেগ যদি অপরিবর্তিত থাকে তার মানে কি? ত্বরণ সৃষ্টি হয়নি। এই বলগুলাকে বলা হবে তখন সাম্য বল। যে বলগুলা এই সাম্যাবস্থা সৃষ্টি করছে তাকে বলা হবে সাম্য বল। আমি এটা পাঠাই দিব একটু পরে, ঠিক আছে? সাম্য বল বলের সময় তো স্যার সব বলই সমান থাকবে। না, সব বল সমান হবে কিনা বড় কথা না, বড় হচ্ছে সবগুলা বলের ক্রিয়ার ফলে লব্ধি বলটা শূন্য হচ্ছে। যেমন ধরো লব্ধি বলটা শূন্য হবে। লব্ধি বলটা শূন্য হবে, মানে টোটাল যে লব্ধিটা এটা শূন্য হয়ে যাবে। মনে করে কেউ এদিকে F1 বল দিচ্ছে, কেউ এদিকে F2 বল দিচ্ছে, কেউ এদিকে F3 বল দিচ্ছে। এখন এমন কোনো কথা নাই যে এই F1 F2 আর F3 সমান হইতে হবে, কিন্তু সমান না হইলেও এই বস্তুটা তার জায়গায় থাকতে পারে, সমান না হইলেও। তাহলে তখন এই বল তিনটাকে একত্রে বলা হবে কি বল? এই বলগুলোকে বলা হবে সাম্য বল। মানে এই বলগুলোই সাম্য অবস্থাটা সৃষ্টি করছে, ঠিক আছে? আর যদি লব্ধি বল শূন্য না হয় তাহলে বস্তুর মধ্যে কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। তখন এটাকে বলা হবে কি? অসাম্য বল। লব্ধি বল শূন্য হলে সাম্য বল, আর শূন্য না হলে হচ্ছে কি? অসাম্য বল। এই তো, অসাম্য বল। আর কোনো ইয়েতে নেই। তাহলে এইটুকু জাস্ট তোমরা নিজেরা একটু পড়বা, এই সাম্য বল অসাম্য বল লব্ধি এগুলো একটু পড়বা, ঠিক আছে? আমরা কি এতটুকু বুঝতে পারছি? আমি একটা বিশাল মিস করছি বলতে একটা জিনিস লিখি নাই, সেটা আমি লিখে দিচ্ছি। আমরা আরেকটা সূত্র পাইছি ঘর্ষণের মাধ্যমে।
জানো মোটামুটি, সেটা কি দেখো। যেমন ধরো আমরা এমন একটা সূত্র পাইছি, একটা তল তার উপরে হচ্ছে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমরা একটা বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বল, এর নাম দিলাম হচ্ছে এফ। কিন্তু বস্তুকে টেনে ধরে রাখতেছে কেউ একজন, সেটা হচ্ছে কি এফ এস। মনে করো বস্তু স্থির বস্তু, এফ এস। তাহলে এখন আমি বলবো যে এর মধ্যে সত্যিকার অর্থে এখন লব্ধি বল কত? লব্ধি বল হচ্ছে গিয়ে তোমার এই যে এফ কাজ করছে এদিকে, এফ এস কাজ করতেছে এদিকে। এখন যদি বস্তুরা সত্যি সত্যি ডান দিকে গতিশীল হয়, তো লব্ধি বল হবে কি এফ থেকে এফ এস এর বিয়োগফল, এফ থেকে এফ এস এর বিয়োগফল। ঠিক আছে? কেন? তার মানে শূন্য হয় নাই। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি লব্ধি বলের জন্য আমরা বল সমান কি পড়ছি বলো তো, এফ ইকুয়াল টু কি পড়ছি, এম এ। এইটা আসলে কোন বল বুঝতে পারছো? এখন এটা খেয়াল করে নাও, এটা আসলে লব্ধি বলকে বোঝায়। আমরা যে এতদিন পড়ছি এফ ইকুয়াল টু এম এ, সবার জন্য কিন্তু এফ ইকুয়াল টু এম এ হবে না। কার জন্য হবে? যে বলটা প্রয়োগ করছি এই বলটা যদি কার্যকরী বল বা লব্ধি বল হয়ে থাকে তার জন্য। কিন্তু আমরা হয়তো ওই কথাগুলো বলি নাই। কেন বলি নাই? প্রথমে আমরা শিখছি এফ ইকুয়াল টু এম এ। এই এফটা কি? মনে করো যদি কোনো বস্তুর উপর তুমি বল প্রয়োগ করো, একটা বলই আছে আর কোনো বল নাই, তাহলে এফ ইকুয়াল টু এম এ লেখা যায়। কারণ এই বলের জন্য বস্তুর কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। বাট এখন কিন্তু এই এফ এর জন্য ত্বরণ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এফ কে বাধা দিচ্ছে কি এফ এস। বাধা দেওয়ার কারণে পুরা বলের জন্য ত্বরণ সৃষ্টি হচ্ছে না, হচ্ছে কার জন্য? লব্ধি বলের জন্য। যদি এফ এস না থাকতো তাহলে আরো বেশি ত্বরণ সৃষ্টি হতো, তাহলে তখন পুরোটাই সৃষ্টি হতো এই এফ বলের জন্য। কিন্তু এখন কার জন্য হচ্ছে? লব্ধি বলের জন্য। আমরা এখানে লিখতে পারি এফ লব্ধি বল ইকুয়াল টু এম এ। এম হচ্ছে এই বস্তুর ভর, এই বস্তুর ভর। এম এ ইকুয়াল টু এফ মাইনাস এফ এস। এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু এফ মাইনাস এফ এস ডিভাইডেড বাই এম। সাইড চেঞ্জ করে এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি। আর এই এফ এস এর মান যদি দেয়া না থাকে, সিস্টেম কি? আমরা প্রথমেই সূত্র লিখছিলাম এফ এস ইকুয়াল টু মিউ এস ইনটু আর। মিউ এস দেয়া থাকবে, আর যদি না দেয়া থাকে তাহলে আর ইকুয়াল টু কি এমজি। মানে একটা সময় একটা লিঙ্ক থাকবে। তোমার কোনো অঙ্কে একটার বেশি দুইটা সূত্রের বেশি, সর্বোচ্চ দুইটা সূত্র লাগবে। ম্যাক্সিমাম আমি এক সূত্রের অঙ্ক দিচ্ছি পরীক্ষায়, কিন্তু দুই সূত্র সর্বোচ্চ লাগতে পারে। কিন্তু একটা অঙ্কের মধ্যে 4টা-5টা সূত্র এমন কিছু দিই নেই, কারণ এটা এমসিকিউ টেস্ট, তো আহামরি কঠিন কোনো প্রশ্ন হবে না। বাট তোমরা যা যা আজকে পড়ালাম বা এই ক্লাসে যা যা পড়াইছি তাই তো আজকে পড়ালাম না, ওইগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তোমরা পারবা পরীক্ষায়। মনে হয় টাইম শেষ।